ঠিক আছে। কমরেড সভাপতি, মঞ্চে উপবিষ্ট কোলাঘাট রিজিওনাল সিআইটুর নেতৃত্বগণ, একটু কমিয়ে দাও, নিচের দিকে লাভি দাও, মুখ দেখা যায়নি সবাই। না না, কোলাঘাট রিজিওনাল সমন্বয়ের আহ্বানে আজকে যে সেমিনারে যারা এখানে উপস্থিত হয়েছেন, এখানকার ব্যবসায়ীবৃন্দ, এখানকার টোটো চালকবৃন্দ, এখানকার ছোট ছোট দোকানদার ভাইগণ, এখানকার পথচারী মানুষ যারা যাচ্ছেন, আমাদের মাইকের আওয়াজ যারা শুনছেন, সকলকেই সিআইটু পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে আপনাদের সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আপনারা শুনলেন সিআইটু মানে সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন, ভারতবর্ষের ট্রেড ইউনিয়ন সমূহের কেন্দ্র। এই সিআইটু সম্মেলনের মধ্য দিয়ে তাদের নেতা নির্বাচন করে, এই সিআইটু সম্মেলনের মধ্য দিয়ে তাদের আন্দোলন সংগ্রামের পর্যালোচনা করে, এই সিআইটু সম্মেলনের মধ্য দিয়ে আগামী না ওইটা দিচ্ছে সিআইটু আন্দোলন সংগ্রামের কর্মসূচি গ্রহণ করে। এটা কোনো দক্ষিণপন্থী ট্রেড ইউনিয়ন নয়। যেমন আপনারা আমাদের রাজ্যে আইএনটিডিউসি, তৃণমূল কংগ্রেসের একটি ট্রেড ইউনিয়ন সংগঠন আছে, তাদের মাঝে মাঝে নেতা পরিবর্তন হয়ে যায়। এই আমাদের জেলায় এখন একটা কোর কমিটি গঠন হয়েছে। কোথা থেকে হলো, কারা করলো, কিভাবে হলো, শ্রমিকরা জানেন না, যারা শ্রমিক আন্দোলন করেন তারাও জানেন না। কালীঘাটের দিদিমণির ইচ্ছা হলো যেখানে একটা কোর কমিটি গঠন করতে হবে, কোর কমিটি গঠন, কোর কমিটি না চোর কমিটি আমি জানি না, কিন্তু একটা কমিটি গঠন হয়ে গেল। সিআইটু তা নয়। সিআইটু আমাদের যেমন বামপন্থী রাজনৈতিক দল সিপিআইএম আছে, তারা সম্মেলন করে। এখানে আমাদের কিছুদিন আগে সিআইটু পূর্ব মেদিনীপুর জেলা সম্মেলন হয়েছে। এইভাবেই আমরা সম্মেলনের মধ্য দিয়ে আমরা আমাদের কাজের আলোচনা করি, পর্যালোচনা করি, নেতা নির্বাচন করি। যেমন বামপন্থী রাজনৈতিক দল করে, তেমনি সিআইটিও করে। সেই রকমই একটা সম্মেলন 13 থেকে 15 জুন ত্রয়োদশ রাজ্য সম্মেলন আমাদের শিল্পনগরী হলদিয়ার বুকে হবে, এবং তাকে কেন্দ্র করেই আমরা সারা জেলা জুড়ে এই রকম সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান করছি। আজকেরও সেমিনারের বিষয়বস্তু আপনারা শুনলেন যে বামপন্থা দুর্বল হলে দেশের মানুষের রুটি রুজির অধিকার বিপন্ন হয়। এখন এটাকে আমরা বলছি, অর্থাৎ বামপন্থীরা এই কথা বলছে। আমি একটু যাব, এখানে তো কমরেড সায়ন ব্যানার্জি বললেন, অভিজ্ঞতার কথা বললেন, আমি একটু যাব, একটু তথ্যে যাব। কারণ আমাদের প্রধানমন্ত্রী, আমাদের দেশের মোদী সরকার 11 বছর তার অতিক্রম করেছেন। এই 11 বছরের কাজে ঢাউস বিজ্ঞাপন সংবাদপত্রে দিচ্ছেন, ইলেকট্রনিক্স মিডিয়াতে দিচ্ছেন, হাজার হাজার কোটি টাকা ব্যয় করছেন।
আমার দেশের প্রধানমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হন না, তার সাহস নেই। সাংবাদিকরা বিভিন্ন ধরনের প্রশ্ন করবেন, উনি বাছাই করা সাংবাদিকদেরকে নিয়ে যারা প্রশ্ন করবে না বা ওনার আগে থেকে তৈরি করা প্রশ্নের উত্তর যাতে তিনি দিতে পারেন সেরকম প্রশ্ন করবেন, সেই রকম করেন। কিন্তু কোনো সাংবাদিক সম্মেলন আমার দেশের প্রধানমন্ত্রী এই 11 বছর ধরে করতে পারেননি, কিন্তু বিজ্ঞাপন দিচ্ছেন। বিজ্ঞাপনে কি বলছেন যে 70 বছরে আমার দেশের শ্রমিক শ্রেণী, আমার দেশের শ্রমজীবী মানুষ, আমার দেশের যুব সমাজ, আমার দেশের নারী বাহিনী, আমার দেশের বস্তিবাসী মানুষ এমন সুখে আছেন কেন না মোদী সরকার তাদের জন্য সব ব্যবস্থা করেছে। এটা তো মোদী সরকারের বক্তব্য। আর আমাদের কমরেড সায়ন বললেন, তার বক্তব্য বললেন, আমি দক্ষিণপন্থী একটি ট্রেড ইউনিয়ন, ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশন ITUC, এটা সদস্য, আমরা CITU নয়, আমরা ওয়ার্ল্ড ফেডারেশন অফ ট্রেড ইউনিয়ন WFTUর সদস্য। ITUC সদস্য কারা না, যারা দক্ষিণপন্থী ট্রেড ইউনিয়ন করে। ITUC আছে আমার দেশে বা এরকম সারা পৃথিবীর যারা দক্ষিণপন্থী ট্রেড ইউনিয়ন করে তারা হচ্ছে এই ITUCর সদস্য। সেই ITUC তারা একটা রিপোর্ট বার করেছে। এই রিপোর্টটা কিন্তু আমার দেশের গদি মিডিয়া ছাপেনি, আমার দেশের সরকার এই রিপোর্টটাকে প্রকাশ করেনি। এই রিপোর্টে ITUC কি বলছে না, ITUC বলছে পৃথিবীর 151টা দেশ, সেই দেশের মধ্যে সবচেয়ে ভারতবর্ষের শ্রমিক শ্রেণী, শ্রমজীবী জনগণ সবচেয়ে খারাপ অবস্থার মধ্যে আছে। কারা বলছে আবার বলুন, দক্ষিণপন্থী একটা ট্রেড ইউনিয়ন, আন্তর্জাতিক ট্রেড ইউনিয়ন, কোনো বামপন্থীর সঙ্গে তাদের যোগাযোগ নেই, তারা বলছে। তারা কি বলছেন যে তারা বলছে যে এই 151টা দেশকে 5টা ভাগে ভাগ করা যায়। 5টা ভাগের মধ্যে কি আছে, প্রথম ভাগ যারা শ্রমিক শ্রেণীর অধিকার খুব সামান্য হলে লঙ্ঘন করে। বেশিরভাগ পুঁজিবাদী দেশ আছে, উন্নত আছে, যারা এই শ্রমিক শ্রেণীর অধিকার লঙ্ঘন করেন, তাদের মধ্যে যারা সামান্য লঙ্ঘন করেন তারা হচ্ছে প্রথম ভাগে পড়বে। দ্বিতীয় ভাগে কারা পড়বেন না, শ্রমিক শ্রেণীর অধিকারকে লঙ্ঘন করা যারা নিয়মিত ব্যবস্থার মধ্যে এনেছেন বা নিয়মিত লঙ্ঘন করেন, তারা হচ্ছে দ্বিতীয় ভাগে আছেন। তৃতীয় ভাগে কারা আছেন না, যারা শ্রমিক শ্রেণীর অধিকারকে লঙ্ঘন করা স্বাভাবিক অধিকারে পরিণত করেছেন, তারা হচ্ছেন তৃতীয় ভাগে আছেন। চতুর্থ ভাগে কারা আছেন না, যারা শ্রমিক শ্রেণীর অধিকারকে স্বীকৃতি দিতে চান না, তারা আছেন চতুর্থ ভাগে। আর পঞ্চম ভাগে কারা আছেন না, পঞ্চম ভাগ থেকে তারা বলছেন দুটো ভাগ আছে। একটা হচ্ছে দেশে যদি যুদ্ধকালীন পরিস্থিতি হয়, দেশে যদি গৃহযুদ্ধ হয়, তখন এই শ্রমিক শ্রেণীর অধিকারকে লঙ্ঘন করা হয়। 1962 সালে যখন ভারত চীন যুদ্ধ হয়েছিল, তখন নেহরু সরকার ডিফেন্স ইন্ডিয়া রুল জারি করেছিল, অর্থাৎ ভারত রক্ষা আইন। তখন বলা হয়েছিল ধর্মঘট করা চলবে না, শ্রমিক শ্রেণী আন্দোলন সংগ্রাম করতে পারবে না, কিন্তু মালিকরা লক আউট করবে, লে অফ করবে, ক্লোজার করবে, ছাঁটাই করবে, শ্রমিকদের বোনাস দেবে না, শ্রমিকদেরকে মজুরি কম দেবে, কিন্তু শ্রমিকরা ধর্মঘট লড়াই করতে পারবে না। গৃহযুদ্ধকালীন পরিস্থিতিতে, গৃহযুদ্ধ চলাকালীন সময়ে
কোন দেশ এইটার সুযোগ নেয়। আর এর বিরুদ্ধে আমরা বামপন্থীরা আন্দোলন করে, জওহরলাল নেহরু সরকারের বিরুদ্ধে আন্দোলন করে CI2-র জন্ম হয়েছিল 1970 সালে। আমরা বলেছিলাম যদি সব মালিকরা লক আউট করে আমার ধর্মঘট করার অধিকার আছে, যদি মালিক ক্লোজার করে, মালিক ছাঁটাই করে, আমার আন্দোলন সংগ্রাম করার অধিকার আছে। দক্ষিণপন্থীরা এই কাজ করতে চায়নি। আমরা বামপন্থীরা আমরা বলেছিলাম লড়াই হবে, এবং 70 সালে CI2-র জন্ম হয়েছিল। এটা হচ্ছে প্রথম ভাগ। আর দ্বিতীয় ভাগটা কি আছে না, দেশে গণতন্ত্র আছে, গণতন্ত্রের মধ্য দিয়ে নির্বাচিত সরকার আছে। যেমন আমাদের ভারতবর্ষে আছে, পৃথিবীর বিভিন্ন দেশে আছে, গণতন্ত্রের মধ্য দিয়ে নির্বাচিত সরকার আছে। মোদী সরকার নির্বাচিত সরকার, মমতা ব্যানার্জির সরকার নির্বাচিত সরকার, কিন্তু এরা শ্রমিক শ্রেণীকে এই গণতান্ত্রিক অধিকারকে মানতে দেয় না। এটা হচ্ছে দ্বিতীয় ভাগ। ITUC, ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশন, বলছে ভারতবর্ষের শ্রমিক শ্রেণী এই 5টা ভাগের মধ্যে পঞ্চম ভাগে দ্বিতীয় ভাগে আছে। অর্থাৎ ভারতবর্ষে তথাকথিত গণতন্ত্র আছে, নির্বাচিত সরকার আছে, কিন্তু সেখানে শ্রমিক শ্রেণীর ট্রেড ইউনিয়ন অধিকার প্রতিদিন কেড়ে নেওয়া হচ্ছে। সেখানকার শ্রমজীবী মানুষ প্রতিদিন জীবন দুর্দশার মধ্য দিয়ে যাচ্ছে। এটা হচ্ছে ITUC বলছে। ITUC আরো বলছে যে এটা হচ্ছে আমার দেশে ভারতবর্ষে কৃতদাস প্রথা আছে, আমার দেশে ভারতবর্ষে সামাজিক ন্যায় প্রতিদিন লঙ্ঘিত হচ্ছে, আমার দেশে ভারতবর্ষে শ্রমিক শ্রেণীর সামাজিক সুরক্ষাগুলো প্রতিদিন লঙ্ঘিত হচ্ছে। এখানে সরকার যে আইন ছিল সেই আইনগুলোকে পরিবর্তন করে তারা শ্রমিক শ্রেণীর অধিকারকে কেড়ে নিচ্ছে। আপনারা শুনেছেন শ্রমকোড 29টা বিল ছিল, ট্রেড ইউনিয়নের আইন ছিল। সেই 1923 সালের ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন অ্যাক্ট, 1948 সালের ইন্ডাস্ট্রিয়াল ট্রেড ডিসপিউট অ্যাক্ট, 1970 সালে কন্ট্রাক্ট লেবার অ্যাবলিশন রেগুলেশন অ্যাক্ট, এরকম মাইনিং অ্যাক্ট, এরকম মহিলা শ্রমিকদের মেটারনিটি অ্যাক্ট, এরকম সামাজিক সুরক্ষা পেনশন অ্যাক্ট, এরকম অসংখ্য অ্যাক্ট ছিল। তার 29টাকে একত্রিত করে ভারত সরকার শ্রমকোড জারি করছে। আমরা লড়াই করছি, শ্রমকোড জারি করতে দেওয়া হবে না। আইন পাস করে নিয়েছে, কিন্তু এখনো তারা রুল জারি করতে পারেনি। এই রুল রাজ্য সরকারগুলো জারি করবে। আমরা লড়াই করে এই রুল জারি করতে দিচ্ছি না। এই রুল জারি করার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েই আগামী 9 জুলাই ভারতবর্ষের 10টা ট্রেড ইউনিয়ন, যেখানে মোদির সাপোর্টার BMS, ভারতীয় মজদুর সংঘ নেই, এবং তৃণমূলের দলদাস INTTUC নেই, বাদবাকি 10টা ট্রেড ইউনিয়ন তারা ধর্মঘট করবে আগামী 9 জুলাই। বামপন্থা থাকলে কি হয়, আমি আরেকটু অতীতে যাব। 1969 সাল কংগ্রেসের ভাঙন হচ্ছে। ইন্দিরা গান্ধীর নেতৃত্বে নীলম সঞ্জীব রেড্ডির বিরুদ্ধে লড়াই হচ্ছে। আদি কংগ্রেস এবং নব কংগ্রেস। ভারতবর্ষে রাষ্ট্রপতি নির্বাচন হবে, নীলম সঞ্জীব রেড্ডি রাষ্ট্রপতি দাঁড়াবেন। ইন্দিরা গান্ধী দাঁড় করালেন বরাহগিরি ভেঙ্কটগিরি গিরিকে, VV গিরিকে। আমাদের বামপন্থীদের কাছে বললেন আপনাদের সমর্থন করতে হবে, কারণ VV গিরি একদিন আমাদের AITUC
অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সভাপতি ছিলেন। আপনারা এনাকে সমর্থন করুন। আমরা বললাম আমাদের শর্ত আছে। কি শর্ত? না, আমরা বললাম ব্যাংক ন্যাশনালাইজেশন করতে হবে। আমরা বললাম রাজন্য ভাতা বিলোপ করতে হবে। আমরা বললাম যে ভূমি সংস্কার আইন যাতে কার্যকর হয় তার ব্যবস্থা করতে হবে। ইন্দিরা গান্ধী মেনে নিলেন, ব্যাংক ন্যাশনালাইজেশন হলো। ইন্দিরা গান্ধী মেনে নিলেন রাজন্য ভাতা। আমার দেশের স্বাধীনতার পর থেকে যে ৬০০টি রাজ্যের রাজারা ভাতা পেতেন হাজার হাজার কোটি টাকা, সেই ভাতা বিলুপ্ত হলো। এটা হচ্ছে বামপন্থা। বামপন্থারা থাকলে জনগণ তার অধিকার পায়। আগে বেসরকারি ব্যাংক উল্টে দিত, আর সাধারণ মধ্যবিত্ত মানুষের টাকা নয়ছয় হতো। ছোট ছোট দোকানদার ব্যাংক থেকে ঋণ পেতেন না, কৃষকরা ব্যাংক থেকে ঋণ পেতেন না। বামপন্থীরা শক্তিশালী হওয়ার পরে ব্যাংক ন্যাশনালাইজেশন হয়েছে, বিমা জাতীয়করণ হয়েছে। শুধু এলআইসি নয়, তার সঙ্গে সঙ্গে সমস্ত বিমাকে জাতীয়করণ করা হয়েছে। এটা হচ্ছে বামপন্থা। আর তারপরে আমি আবার চলে যাব 1979 সাল। পশ্চিম বাংলায় বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হয়েছে। ভয়াবহ খরা, মানুষ খেতে পাচ্ছে না, তার কাজ নেই। আর মোরারজি সরকার, তখন জনতা পার্টির সরকার, আমাদের সমর্থন কিছুটা তার পেছনে ছিল। আমরা বললাম যে আপনাকে সমর্থন করছি, তাহলে আমাদের সব কিছু দিতে হবে। কি দিতে হবে? আমরা কোনো ভিক্ষা চাইছি না, কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি, অর্থাৎ কাজ দিন কিন্তু মজুরি দিন আর খাদ্য দিন। কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু হলো। যারা পুরাতন মানুষ তারা জানেন। আবার পরে পেছিয়ে যাচ্ছি, 96 সাল কংগ্রেস হেরে গেল, বিজেপি ক্ষমতায় আসতে পারবে না। জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী করার অফার এলো। আমাদের পার্টি বলল না, আমরা জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী হতে এটা চাই না। আমাদের পার্টির সিদ্ধান্ত জ্যোতি বসু মেনে নিলেন, তিনি প্রধানমন্ত্রী হলেন না। প্রধানমন্ত্রী হলেন দেবে গৌড়া। সেই দেবে গৌড়ার কাছে আমরা বামপন্থীরা দাবি জানালাম যে শ্রমিক শ্রেণীর জন্য কিছু করতে হবে। আইন হলো নির্মাণ শ্রমিকরা, আমার দেশের কোটি কোটি নির্মাণ শ্রমিক, যারা রাস্তা তৈরি করে, যারা ব্রিজ বানায়, যারা বাড়িঘর তৈরি করে, যারা কলকারখানা তৈরি করে, আমার দেশটাকে গড়ে তোলে, সেই কোটি কোটি নির্মাণ শ্রমিকদের পেনশনের ব্যবস্থা করতে হবে। কোটি কোটি নির্মাণ শ্রমিকদের তার দুর্ঘটনায় চিকিৎসার ব্যবস্থা করতে হবে। তার স্ত্রীদের ম্যাটারনিটি অ্যাওয়ার্ডের ব্যবস্থা করতে হবে। তার ছেলে মেয়েদের লেখাপড়ার ব্যবস্থা করতে হবে। কোটি কোটি বিড়ি শ্রমিকদের জন্য আইন করতে হবে। পরিবহন শ্রমিকদের জন্য আইন করতে হবে। 96 সালে দেবে গৌড়া সরকার, বামপন্থীদের সমর্থন পাওয়া সরকার, শ্রমিকদের জন্য এই ব্যবস্থা করলেন। যা আজকের বামপন্থীরা দুর্বল হওয়ার পরে, আজকে পশ্চিম বাংলার বিধানসভায় বামপন্থীরা না থাকার ফলে, আজকে পশ্চিম বাংলার জনগণের শত্রু মমতা ব্যানার্জি ওই নির্মাণ শ্রমিকদের হাজার হাজার কোটি টাকা মেরে দিয়ে, এটা পশ্চিমবঙ্গ সরকারের তহবিল নয়, মমতা ব্যানার্জির বাপের সম্পত্তি নয়, এটা কন্ট্রাক্টররা শেষ দেয়। সেই শেষের টাকায় যে হাজার হাজার কোটি টাকা তিনি মেরে দিয়ে
আজকে ওই সাইকেল বিলি করছেন, আজকে তিনি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন, আর নির্মাণ শ্রমিকরা ছেলেরা তারা পড়াশোনার টাকা পাচ্ছে না, নির্মাণ শ্রমিকরা সাইকেলের টাকা পাচ্ছে না, নির্মাণ শ্রমিকরা টুলস কেনার পাচ্ছে না, নির্মাণ শ্রমিকের স্ত্রী তার সন্তান সমাবরের টাকা পাচ্ছে না, চিকিৎসার টাকা পাচ্ছে না। এটাই হচ্ছে দক্ষিণ পন্থা। বামপন্থা না থাকলে, বামপন্থীরা এই আইন করেছিল, কার্যকরী হয়েছিল বামফ্রন্ট সরকার, আর আজকে পশ্চিম বাংলায় বামপন্থীরা না থাকার ফলে আজকে নির্মাণ শ্রমিকরা, আজকে বিড়ি শ্রমিকরা, আজকে পরিবহন শ্রমিকরা আজকে বঞ্চিত হচ্ছেন। এই মালিক শ্রেণীর ধ্বজাধারী, মালিক শ্রেণীর পাঁচাটা নেত্রী মমতা ব্যানার্জি আজকে শ্রমিক শ্রেণীর এই অধিকারগুলোকে কেড়ে নিচ্ছেন। এটাই হচ্ছে বামপন্থা আর দক্ষিণ পন্থার মধ্যে পার্থক্য। বামপন্থা শক্তিশালী হলে কমরেড সায়ন ব্যানার্জি বলেছেন 2004 সালে 61 জন এমপি আমরা 11টা মন্ত্রী পেতে পারতাম, কিন্তু বামপন্থীরা রাজনীতি করে না এমএলএ হওয়ার জন্য, বামপন্থীরা রাজনীতি করে না এমপি হওয়ার জন্য, বামপন্থীরা রাজনীতি করে না মন্ত্রী হওয়ার জন্য। বামপন্থীরা রাস্তায় থেকে মানুষের জন্য লড়াই করে, আন্দোলন করে, সংগ্রাম করে, মানুষের দাবি দাওয়া আদায় করে। তাই আমরা ওই 61 জন এমপির সরকার আমরা বলেছিলাম যে রেগা করতে হবে, আমরা বলেছিলাম আরটিআই রাইট টু ইনফরমেশন অ্যাক্ট করতে হবে, আমরা বলেছিলাম খাদ্য সুরক্ষা বিল করতে হবে। বামপন্থীরা, বামফ্রন্ট সরকার 2.5 লক্ষ মানুষকে 2 টাকা কেজি করে চাল দিত, তখন কেন্দ্রীয় সরকার এই টাকা দিত না। আর আজকে ওই খাদ্য সুরক্ষা বিল অনুযায়ী আজকে মোদী সরকার দাবি করছেন 51 কোটি মানুষকে রেশন দিচ্ছেন, কিন্তু তার প্রমাণ দিতে পারেন না। কিন্তু বেশ কিছু মানুষ বিনা পয়সায় চাল পাচ্ছেন কেন্দ্রীয় সরকারের টাকায়। এটা হচ্ছে বামপন্থা। বামপন্থীরা যদি শক্তিশালী হতো, যারা এখন পাচ্ছেন না, এই পশ্চিম বাংলায় অসংখ্য গরিব মানুষ এখনো বিনা পয়সায় চাল পায় না। অনেক ওই আদিবাসী মানুষ যারা লেখাপড়া জানে না, যাদের আধার কার্ড নেই, রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডকে যুক্ত করে দিয়েছে, আর আধার কার্ড না থাকার জন্যে সে রেশন পাচ্ছে না, অনাহারে মারা যাচ্ছে আমার দেশের শবরেরা, আমার দেশের আদিবাসী মানুষ। আজকে বামপন্থীরা শক্তিশালী হলে এদেরকে মরতে হতো না, কারণ বামপন্থীরা চায় যে প্রত্যেকটা গরিব মানুষ তারা খেয়ে পড়ে থাকবে। আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না। স্বাভাবিকভাবে আজকে পশ্চিম বাংলায়, আজকে সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে বামপন্থা দুর্বল বলেই ওখানে ট্রাম্পরা জিতে প্যালেস্টাইনের মানুষের অধিকার কেড়ে নেয়। প্যালেস্টাইনের মানুষের জন্য কথা বললে সেখানকার ছেলেদেরকে ওই হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে সমস্তকে বহিষ্কার করে দেওয়া হয়। আর এখানে ভারতবর্ষে গণতন্ত্রের সুযোগ নিয়ে নির্বাচিত হয়ে, আমি আর 3টে উদাহরণ দেব। 2008 সালে বোম্বের তাজ হোটেলে, তার আগে আরেকটা উদাহরণ দেব 1962 সালে যখন জওহরলাল নেহরু ডিফেন্স ইন্ডিয়া অ্যাক্ট করেছিলেন, আমরা বামপন্থীরা লড়াই করছিলাম, তখন জয়প্রকাশ নারায়ণ বলেছিলেন গণতন্ত্রটা রাখতে হবে, মানুষের কথা বলার অধিকার দিতে হবে, মানুষের প্রতিবাদ করার অধিকার দিতে হবে, এটা কেড়ে নেওয়া চলবে না। 2008 সালে এই জয়প্রকাশকে বিজেপির বাবুরা দেবতার মতন ভক্তি করেন। 2008 সালে বোম্বেতে তাজ হোটেলের সামনে 26শে নভেম্বর ওই কাসব
দেশে খুন করলো আমার দেশের বেশ কিছু মানুষকে। তাকে তার দুদিন পরে এই আজকের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বোম্বেতে এসে মনমোহন সিংকে সাধ্য করেছিলেন, মনমোহন সিংয়ের সমালোচনা করেছিলেন। তখন দেশের মানুষ মারা গেছিল পাকিস্তানের জঙ্গি বাহিনীর আক্রমণে, তাদের জন্য চোখের জল ফেলেননি, রাজনীতি করতে নামেছিলেন। আর ঠিক 2019 সালে যখন পুলওয়ামাতে ওই পাকিস্তানি সন্ত্রাসীরা আমার দেশের 91 জন সৈনিককে মেরে গেল, আমার দেশের কেন্দ্রীয় সরকারের অবিমৃষ্যকারিতার জন্য আজও যার তদন্ত হয়নি। সতপাল মালিক যিনি প্রশ্ন করেছিলেন যে কেন এদেরকে প্লেন দেওয়া হবে না, এই সৈন্যবাহিনীদেরকে কেন নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি, মোদী আজও পর্যন্ত তার জবাব দেননি। 2019 সালের ফেব্রুয়ারি মাসে, জানুয়ারি মাসের ঘটনা, আর ফেব্রুয়ারি মাসে কেরালায় গিয়ে এই মোদী বলছেন যে ভারত সরকারের কোনো সমালোচনা করা যাবে না, যারা সমালোচনা করবেন তারা দেশদ্রোহী। 2008 সালে উনি সমালোচনা করেছিলেন মনমোহন সিং সরকারের, উনি দেশদ্রোহী নন। কিন্তু পাল্টে গেল 2019 সালে যখন কেরালায় গিয়ে বললেন যে পুলওয়ামার ঘটনার জন্য কোন রকম প্রশ্ন করা যাবে না, সে হচ্ছে দেশদ্রোহী। আজকের ভারতবর্ষে বৈশরণ উপত্যকায় প্রায় 8 ঘন্টা ধরে বর্ডার থেকে পেরিয়ে এসে যে সন্ত্রাসবাদীরা 25 জন মানুষকে মারলো এবং তারপরে তারা আবার হাওয়ায় মিলিয়ে গেল, এখনো পর্যন্ত যাদেরকে ধরা গেল না, মোদিরা এর উত্তর দেবে না। গদি মিডিয়া বলছে যারা প্রশ্ন করবে তারা সন্ত্রাসবাদী, তারা দেশদ্রোহী, তারা ওই পাকিস্তানের চর, সুতরাং প্রশ্ন করা যাবে না। আজকে ভারতবর্ষে সংবিধান বিপন্ন হচ্ছে, আজকে ভারতবর্ষে বিচার ব্যবস্থার স্বাধীনতা বিপন্ন হচ্ছে, আজকে ভারতবর্ষে দলিত আদিবাসী মানুষদের সামাজিক ন্যায় বিপন্ন হচ্ছে, আজকে ভারতবর্ষের গণতন্ত্র বিপন্ন হচ্ছে, আজকে ভারতবর্ষের মানুষের দেশপ্রেম বিপন্ন হচ্ছে। তাই ওই ট্রাম্প এসে বলতে পারে যে যত ইচ্ছে শুল্ক চাপাবো, আর মোদি দেশ তার হাঁটুর তলায় মাথা নত করে বলছেন আমি কোনো প্রতিবাদ করব না। বামপন্থীরা দুর্বল হলে, এই দক্ষিণপন্থীরা যদি শক্তিশালী হয়, আমার দেশের বিচার ব্যবস্থা, আমার দেশের সামাজিক ন্যায়, আমার দেশের সংবিধান, আমার দেশের গণতন্ত্র, ধর্মনিরপেক্ষ সমস্তটাই বিপন্ন হবে। সেই জন্যেই আমি আপনাদের কাছে আহ্বান জানাবো যে একমাত্র বামপন্থীরাই রাস্তায় থেকে, আজকে বামপন্থীরা যদি থাকতো তাহলে আর্জি করেন মা তার বিচার পেতেন। আজকে যদি বামপন্থীরা ক্ষমতায় থাকতো তাহলে পশ্চিম বাংলায় যত নারী ধর্ষণ হয়েছে তার বিচার হতো। আজকে বামপন্থীরা যদি ক্ষমতায় থাকতো তাহলে সারদা, নারদা, বিভিন্ন রোজ ভ্যালি এবং এই চাকরির নামে হাজার হাজার কোটি টাকার চুরি হতো না। আর সিবিআই, ইডি তারা শীত খুবে থাকতো না, কারণ বামপন্থীরা লড়াই করেই তাদেরকে বাধ্য করতে পারতো। আমরা লড়াই ময়দানে আছি, আমরা আন্দোলন সংগ্রাম করছি, কিন্তু যে শক্তি আমাদের দরকার সেই শক্তি আমরা আপনাদের কাছে চাইছি। বামপন্থীদেরকে সমর্থন করুন, বামপন্থীকে শক্তিশালী করুন, তাহলেই দেশে গণতন্ত্র, গণতান্ত্রিক অধিকার, ধর্মনিরপেক্ষতা, সাম্প্রদায়িক সম্প্রীতি, মানুষের অধিকার, মানুষের রুটি রুজি সমস্তটাই সুনিশ্চিত হবে। সকলে আপনারা ভালো থাকবেন, সবাই আপনারা সুস্থ থাকবেন।
বামপন্থার শক্তিশালী করার লড়াই আগামী দিনে সামিল হবেন। 9 জুলাই ধর্মঘটকে সফল করবেন এই আবেদন জানিয়ে আমার বক্তব্য শেষ